নমস্কার। আজকে আপনাদের জানতে চাওয়া বিষয় কর্তরী যোগ, সেটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, অনেকে হয়তো নামটা শুনেছেন, আবার অনেকে নামটা শোনেননি। যাই হোক, যারা শোনেননি তাও ভিডিওটা দেখুন, বুঝতে পারবেন আমি কী বিষয়ে আলোচনা করছি। কর্তরী যোগ কিন্তু জ্যোতিষে একটা খুব গুরুত্বপূর্ণ যোগ। কর্তরী যোগ বলতে কী বোঝাচ্ছে? কর্তরী যোগ বলতে বোঝাচ্ছে কোনো একটা ভাব বা কোনো একটা গ্রহকে যদি তার দুপাশে একাধিক গ্রহ বা একটি একটি করে গ্রহ ঘিরে থাকে, তাকে কর্তরী যোগ বলা হয়। কোনো একটি নির্দিষ্ট ভাব বা নির্দিষ্ট কোনো গ্রহর দুপাশে এক বা একাধিক গ্রহরা দুপাশেই থাকতে হবে, যদি বসে থাকে অর্থাৎ ঘিরে থাকে, তাহলে সেটাকে কর্তরী যোগ বলা হয়। কর্তরী যোগ প্রধানত দু প্রকার হয়, এক শুভ কর্তরী যোগ আর একটা হচ্ছে পাপ কর্তরী যোগ। শুভ কর্তরী যোগ কখন হয়? যখন কোনো গ্রহ বা ভাবের দুপাশে অর্থাৎ আগের রাশি এবং পরের রাশিতে নৈসর্গিক শুভ গ্রহ, এখানে মাথায় রাখতে হবে লগ্ন সাপেক্ষ শুভ গ্রহ না, নৈসর্গিক শুভ গ্রহ যখন ঘিরে থাকে বা বসে থাকে, তখন সেটা হয় শুভ কর্তরী যোগ। এবং যখন কোনো গ্রহ বা নির্দিষ্ট ভাবের দুপাশে নৈসর্গিক পাপ গ্রহ বসে থাকে বা ঘিরে থাকে, তখন সেটাকে বলা হয় পাপ কর্তরী যোগ। আচ্ছা, এখানে একটা কথা বুঝতে হবে, আমি বললাম কোনো গ্রহ বা ভাবের আগের রাশি বা পরের রাশিতে যখন গ্রহরা থাকে তখন কর্তরী যোগ হয়। এক্ষেত্রে দেখা যেতে পারে একই রাশিতে একটি গ্রহ বসে আছে, কিন্তু ডিগ্রি ওয়াইজ সেই গ্রহটি দুটো গ্রহের মাঝখানে যদি বসে থাকে, তাহলেও কিন্তু সেটা কর্তরী যোগ হবে। সে ফর এক্সাম্পল, ধরুন বৃহস্পতি কর্কট রাশিতে 18 ডিগ্রিতে বসে আছে, সেই কর্কট রাশিতে 15 ডিগ্রিতে মঙ্গল রয়েছে আর 22 ডিগ্রিতে শনি রয়েছে। বৃহস্পতি কর্কট রাশিতে 18 ডিগ্রিতে রয়েছে আর 15 ডিগ্রিতে মঙ্গল রয়েছে, 22 ডিগ্রিতে শনি রয়েছে। এখানে তিনটে গ্রহ একই রাশিতে থাকলেও যেহেতু বৃহস্পতি মঙ্গলে 15 ডিগ্রি এবং শনি 22 ডিগ্রি মাঝখানে 18 ডিগ্রিতে রয়েছে বৃহস্পতি, অর্থাৎ এখানে মঙ্গল এবং শনি দ্বারা ঘিরে রয়েছে, সুতরাং এক্ষেত্রেও এটা কর্তরী যোগ হবে। যদিও তারা আগের রাশি বা পরের রাশিতে নেই, সেম রাশিতে রয়েছে, তা সত্ত্বেও যেহেতু বৃহস্পতির ডিগ্রিটা বা বৃহস্পতি মঙ্গল এবং শনির মাঝখানে রয়েছে, এখানেও কিন্তু কর্তরী যোগ হবে। এবার যেহেতু মঙ্গল এবং শনি ন্যাচারাল বা নৈসর্গিক পাপ গ্রহ, তো সেখানে পাপ কর্তরী যোগ তৈরি হবে। তো সুতরাং এইভাবে শুভ কর্তরী যোগের বেলা একই, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট গ্রহ বা ভাব তার দুপাশে ডিগ্রি ওয়াইজ হতে পারে বা রাশি ওয়াইজ হতে পারে, যদি ঘিরে থাকে তাহলে সেটা কর্তরী যোগ হয়। আচ্ছা, এখানে একটা কথা মাথায় রাখতে হবে, কর্তরী যোগটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি কোনো ভাব বা কোনো গ্রহকে পাপ কর্তরী যোগ হয়, তাহলে সেই গ্রহ বা ভাব কিন্তু খুবই অশুভ ফল দেয়। আবার বলছি, কোনো গ্রহ বা ভাবে যদি পাপ কর্তরী যোগ হয়, তাহলে সেই গ্রহ বা ভাবটা কিন্তু খুবই অশুভ ফল দেয়। একইভাবে কোনো গ্রহ বা ভাব যদি শুভ কর্তরী যোগে আবদ্ধ হয়, তাহলে সেই ভাবটা কিন্তু খুবই শুভফলদায়ক হয়। ফর এক্সাম্পল, যদি কোনো কারো নবম ভাবে পাপ কর্তরী যোগে আবদ্ধ হয়, তো নবম ভাবটার দ্বাদশ ভাব হচ্ছে অষ্টম ভাব এবং দশম ভাবটা দ্বিতীয় ভাবটা হচ্ছে দশম ভাব। সুতরাং অষ্টম এবং দশম ভাবে যদি নৈসর্গিক পাপগ্রহ বসে থাকে, তাহলে নবম ভাবটা তার পাপ কর্তরী যোগে আবদ্ধ হয়ে গেল, কারণ তার নবম ভাবে দ্বাদশ ভাবটা অষ্টম ভাব, মানে আগের রাশি আগের ভাবটা, এবং নবম ভাবের দ্বিতীয় ভাব হচ্ছে দশম ভাব, অর্থাৎ পরের ভাবটা। দুটো ভাবই যখন নৈসর্গিক পাপগুলো বসে রয়েছে, তাহলে সেই নবম ভাবটা পাপ কর্তরী যোগে আবদ্ধ হলো। এর ফলে কিন্তু নবম ভাবে ভীষণ রকম অশুভ ফল দেবে। এবং আমি এটা বহু চার্টেই দেখেছি, তাদের ভাগ্যের বিড়ম্বনা ভীষণ রকম হয়, বাধা বিপত্তি, মান সম্মান হানি, মানে ভীষণ রকম ভাগ্যের বিড়ম্বনা বা দৈব দুর্বিপাক, এগুলো হয়। আমি একদম বহু চার্টে দেখেছি এটা। এটা আপনারা একটু খেয়াল করে দেখবেন, কর্তরী যোগটা কিন্তু অবহেলা করবে, এটা খুবই ভালো ফল দেয়। উল্টো ভাবে যদি নবম ভাবে শুভ কর্তরী যোগে আবদ্ধ, অর্থাৎ নবম ভাবের দ্বাদশ অষ্টম ভাব এবং নবম ভাবের দ্বিতীয় দশম ভাব, এই দুটো ভাবে যদি নৈসর্গিক শুভ গ্রহ বৃহস্পতি, শুক্র বা বুধ বা পূর্ণবলী চন্দ্র বসে থাকে, তাহলে কিন্তু সেই নবম ভাবটা শুভ কর্তরী যোগে আবদ্ধ হয়। বা নবম ভাবে যদি দুটো গ্রহ বসে থাকে এবং নবম ভাব বিন্দুটা অ্যাকচুয়ালি খেয়াল করে দেখবেন, আমরা ভাব বলতে পুরো রাশিটাকে ধরে নিই, তা নয়। ভাব বলতে প্রতিটা 12টা যে ভাব হয়, ভাবগুলো হচ্ছে একটা বিন্দু, পুরো রাশি নয়। অর্থাৎ এখানে নবম ভাবের যে বিন্দুটা, সেই বিন্দু মানে বিন্দু বলতে ডিগ্রিটা, নবম ভাবে যে ডিগ্রিটা যেখানে পড়েছে, ধরুন কোনো রাশিতে তুলা রাশির নবম ভাবে ডিগ্রি পড়েছে 12 ডিগ্রি, সেই ক্ষেত্রে সেই তুলা রাশিতে 12 ডিগ্রিতে নবম ভাবে ডিগ্রি পড়েছে। আর যদি 10 ডিগ্রিতে ধরুন শুক্র আছে আর 15 ডিগ্রিতে বুধ আছে, তা শুক্র বুধ নবম ভাবে একই সাথে বসে আছে,
সেক্ষেত্রেও কিন্তু শুভকর্তরী যোগ হবে, কারণ নবমভাবে যে ডিগ্রিটা সেটা শুক্র এবং বুধ দ্বারা ঘিরে রয়েছে। আবারও বলছেন, ধরুন নবমভাবে ডিগ্রিটা তুলা রাশিতে 12 ডিগ্রিতে পড়েছে, আর তুলা রাশি 10 ডিগ্রিতে শুক্র বসে আছে, আর তুলা রাশি 15 ডিগ্রিতে বুধ বসে আছে, তাহলে কি নবমভাবে ভাববিন্দুটা 12 ডিগ্রিটা আগে 10 ডিগ্রি আর পরে 15 ডিগ্রিতে অবস্থিত শুক্র এবং বুধ দ্বারা ঘিরে রয়েছে, ফলে এক্ষেত্রেও কিন্তু শুভকর্তরী যোগ হবে। এছাড়া যদি নবমভাবে দ্বাদশ ভাব, অষ্টম ভাব এবং নবমভাবে দ্বিতীয় ভাব যদি দশম ভাবের পরে, তাহলেও কিন্তু শুভকর্তরী যোগ হবে, যদি তার শুভগ্রহ বসে থাকে, নৈশ শুভগ্রহ না। তো এবার উল্টোভাবে যদি নবম ভাবটা যদি শুভকর্তরী যোগে আবদ্ধ হয়, তাহলে তার মানে ভাগ্য প্রচণ্ড ভালো বলতে হবে, তার ভাগ্যের অনেক সহায়তা পাবে, অনেক রকম তার ঘটনা ইজিলি ঘটে যাবে, তার যেটা চাপ মানে পাওনা সেটা পেয়ে যাবে অটোমেটিকলি, বা অনেক কিছু না পাওয়ার সেটা পেয়ে যাবে, সব কিছু মানে জীবনটা অনেকটা স্মুথ হবে যদি তার নবম ভাবটা শুভকর্তরী যোগে আবদ্ধ থাকে। এইভাবে আপনি 12টা ভাবে কিন্তু বিচার করতে হবে, শুধু নবম ভাব বলে না। অনেকে কারো যদি চতুর্থ ভাবটা যদি পাপকর্তরী যোগে আবদ্ধ থাকে, তাহলে তার ফ্যামিলিগত সমস্যা, ঝুটঝামেলা, অশান্তি ইত্যাদি প্রভৃতি তো থাকবেই। আবার কারো যদি সপ্তম ভাবটা যদি পাপকর্তরী যোগে আবদ্ধ থাকে, তাহলে বিবাহিত জীবনে খুব প্রবলেম হবে। এছাড়া একটা জিনিস খেয়াল করে দেখেছি, যাদের সপ্তম ভাবটা পাপকর্তরী যোগে আবদ্ধ থাকে, তাদের একটু মানে ইনলিগাল বা অবৈধ ধরনের সম্পর্ক বা রিলেশন, যেটা সমাজ মান্যতা দেয় না, সেই ধরনের রিলেশন হয়। আবারও বলছি, সপ্তম ভাবটা পাপকর্তৃ যোগে আবদ্ধ থাকে, তাদের দেখবেন ইনলিগাল রিলেশন বা সমাজ যে সম্পর্কটাকে রিলেশনটাকে মান্যতা দেয় না, মানে যেটা অবৈধ সম্পর্ক, সেই সম্পর্ক হয় যদি সপ্তম ভাবটা পাপকর্তৃ যোগে আবদ্ধ থাকে। আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখবেন লগ্ন ভাবটা পাপকর্তৃ যোগে আবদ্ধ রয়েছে। যদি লগ্ন ভাবটা যদি পাপকর্তৃ যোগে আবদ্ধ থাকে, তাহলে বুঝতে হবে তার শরীর স্বাস্থ্য সব ক্ষেত্রে প্রচণ্ড কিন্তু একটা অশুভ ফল দেবে, শরীর নিয়ে ভোগান্তি হবে, শরীরে রোগ বিরোগ, অসুখ ইত্যাদি হবে যদি তার লগ্ন ভাবটা পাপকর্তৃ যোগে আবদ্ধ থাকে। আবার আর একটা আছে, লগ্ন ভাব যদি পাপকর্তৃ যোগে আবদ্ধ থাকে কারো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার পুলিশ, জেল, জরিমানা এগুলো হতে পারে, মানে পুলিশি ঝামেলা, অনেক ক্ষেত্রে জেলও পর্যন্ত হতে পারে যদি লগ্ন ভাবটা পাপকর্তৃ যোগে আবদ্ধ থাকে। যদি লগ্ন ভাবটা কারো পাপকর্তৃ যোগে আবদ্ধ থাকে, তার শরীর খারাপ, শরীরে ভোগান্তি, অসুখ তো হবেই, এর সাথে সাথে অনেক সময়, বোঝে না সবসময়, কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে কিন্তু জেলও হতে পারে যদি লগ্ন ভাবটা তার পাপকর্তৃ যোগে আবদ্ধ থাকে, প্রোভাইডেড সেক্ষেত্রে তার নবম ভাবটা দুর্বল। যদি লগ্ন ভাবটা পাপকর্তৃ যোগে আবদ্ধ হয়ে তার সাথে নবম ভাবটাও দুর্বল থাকে বা উইক থাকে বা পাপপীড়িত থাকে, তাহলে সেক্ষেত্রে মোস্ট অফ সার্টেন তার জেল হয়। আর যদি লগ্ন ভাবটা পাপকর্তৃ যোগে আবদ্ধ হয় কিন্তু নবম ভাবটা স্ট্রং হয় বা শুভ হয়, অনেক বলবান হয়, তাহলে সেক্ষেত্রে তার কিন্তু সেই জেল জরিমানাটা হয়তো হবে না, সে কোনো না কোনোভাবে এসকেপ পেয়ে যাবে বা ছাড়া পেয়ে যাবে, বা সেই জেল হওয়ার যে ব্যাপারটা সেটা থেকে সে বেঁচে যাবে। তো এইভাবে জিনিসটা দেখতে হবে। এইভাবে প্রতিটা ভাবও কিন্তু কর্তরী যোগে ফল হয়, এবং শুধু ভাব না, যে কোনো গ্রহ, সেই গ্রহটা কোনো একটা স্পেসিফিক গ্রহ যে যদি কর্তরী যোগে আবদ্ধ থাকে, যদি পাপ কর্তরী যোগে আবদ্ধ হয়, তাহলে সেই গ্রহটা অশুভ ফল দেবে, আর যদি শুভ কর্তরী যোগে আবদ্ধ হয়, সেই গ্রহটা শুভ ফল দেবে। আচ্ছা, যেমন পাপ কর্তরী যোগে যে কোনো ভাব বা যে কোনো গ্রহ অশুভ ফল দেয়, সেরকম শুভ কর্তরী যোগে উল্টো হবে, সেই গ্রহ বা সেই ভাবটা কিন্তু শুভ ফল দেবে। বোধ কর্তরী যোগে দুরকম হতে হবে, পাপ এবং শুভ। পাপ কর্তরী যোগ হলে সেই ভাবটা বা গ্রহটা অশুভ ফল দেবে, আর শুভ কর্তরী হলে সেই ভাবটা বা গ্রহটা শুভ ফল দেবে। তো সুতরাং আশা করি বুঝতে পারছেন যে কর্তরী যোগটা খুবই ইম্পর্টেন্ট। এটা প্রায় অনেকেই ইউজ করে না, কিন্তু এটা কিন্তু প্রেডিকশনে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো সুতরাং আশা করি ওই ছোট ভিডিওটাতে আপনাদের বোঝাতে পারলাম যে কর্তরী যোগের গুরুত্বটা কী। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং আপনাদের যে যে বিষয় জানতে ইচ্ছা করে বা যদি আপনার কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে জ্যোতিষ, হস্তকরতল, বাস্তুর ব্যাপারে, আমাকে এই ভিডিওতে কমেন্টস করে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের জানতে চাওয়া বিষয়গুলো নিয়ে ভিডিও। নমস্কার।